নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, কয়েক মাস আগে আমি একটা এপিসোড বানিয়েছিলাম। সেই এপিসোডটাতে আমি একটা গানের সম্বন্ধে বলেছিলাম যে গানটিতে ভারতবর্ষের 4 লিজেন্ড সিঙ্গার মানে মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ এবং লতা মঙ্গেশকর একসাথে গান গেয়েছিলেন এবং গানটি ছিল 1978-এর ছবি অমর আকবর অ্যান্থনির, এবং সেটাই একমাত্র গান যে গানটিতে ওনারা 4 জন একই গানে একসঙ্গে কণ্ঠদান করেছিলেন। আর সেই সংযোগটা আর কখনো হয় নাই। কিন্তু 1979-এর আশেপাশে আবার এমন একটা সুযোগ এসেছিল আমাদের ভারতবর্ষের দর্শকদের জন্য। ওই সময় ঠিক একই টাইপের একটা গানের জন্য 4 জন এই আওয়াজের সিঙ্গারের প্রয়োজন ছিল। যেমন ধরেন মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং মুকেশেরও দরকার ছিল। কিন্তু যেহেতু 1976-এই মুকেশ সাহাব আমাদেরকে ছেড়ে চলে যান, তার জন্য ওই জায়গাটা শূন্য হয়ে পড়েছিল। কিন্তু 1979-এ লক্ষ্মীকান্ত প্যায়ারলাল আবার একই টাইপের একটা ধুন ক্রিয়েট করেন এবং সেটার জন্য উনি 4 জনের মধ্যে 3 জন লিজেন্ড সিঙ্গার যারা জীবিত ছিলেন ওনাদেরকে দিয়ে অলরেডি সাইন করে ফেলেন। যেমন ধরেন মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। এবং চতুর্থ সিঙ্গারের জন্য উনি মুকেশ সাহাবের ছেলে নিতেন মুকেশকে সাইন করিয়েছিলেন। হ্যাঁ বন্ধুগণ, আমি বলছি 1981-এর সুপার ডুপার হিট ছবি ক্রান্তি সিনেমার সেই বিখ্যাত গানের কথা, যে গানটা আমরা আজও যদি শুনি আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়। দেশভক্তিতে পরিপূর্ণ ওই গানটা আজও সমগ্র ভারতবাসীর মনের মধ্যে এক জায়গা বানিয়ে রেখে দিয়েছে এবং সেটা আমরা কখনো ভুলতে পারবো না এই গানটাকে। মনোজ কুমার 1981-এর সিনেমাটা রিলিজ করেন। ছবিটির নাম ছিল ক্রান্তি এবং তার অনেক দিন আগে থেকেই সিনেমাটা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন মনোজ কুমার এবং অ্যারাউন্ড 78-79-এ এই সিনেমার গানগুলো রেকর্ডিং করা হচ্ছিল এবং সিনেমার লিরিসিস্ট ছিলেন সন্তোষ আনন্দ। সন্তোষ আনন্দ এক মানে মানে খুব ভালো একটা গান উনি লিখে আনলেন এবং লক্ষ্মীকান্ত প্যায়ারলালকে দিলেন এবং লক্ষ্মীকান্ত প্যায়ারলালটা সিচুয়েশনের অনুযায়ী সিঙ্গারকে দিয়ে গানটাকে প্রস্তুত করছিলেন এবং গানটা ছিল চানা জোর গরম বাবু। চানা জোর গরম বাবু मैं लाया मजेदार চানা জোর গরম। এই গানটা স্টার্টিং করেন কিশোর কুমার এবং ওই জায়গাতে অ্যাক্টিং করেছিলেন শত্রুঘ্ন সিনহা।
ফিমেল সিঙ্গার ছিলেন লতা মঙ্গেশকর, এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটা সিনেমাতে প্রস্তুত করেছিলেন হেমা মালিনী। এবং নিতেশ মুকেশ মনোজ কুমারের আওয়াজ দিয়েছিলেন, এবং মোহাম্মদ রফি ইউসুফ সাহেবের মানে দিলীপ কুমারের আওয়াজ হয়েছিলেন। গানটা দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, এই গানের উপর অলরেডি গান হয়ে গিয়েছিল 1939-এও। বন্দিনী নামক একখানা সিনেমা বেরিয়েছিল, যেটাতে ওই সেম লিরিক্স দিয়ে গান হয়েছিল, চানাচুর গরম বাবু। এবং তার ওপর আরও একটা ছবিতে কিশোর কুমার এবং মালা কিশোর কুমার এবং মীনা কুমারী একটা গান গেয়েছিলেন, সেটা তো সেম একই লিরিক্স ইউজ হয়েছিল, কিন্তু লিরিক্সটা শুধু এই জায়গাতেই, চানা জোর গরম বাবু, চানা জোর গরম বাবু মেমলায় হো মাজেদার চানা জোর গরম। কিন্তু গানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো ছিল যখন মনোজ কুমার গান গায় এবং দিলীপ কুমার গান গান। মনোজ কুমারের গান জায়গাটা গেয়েছিলেন নিতিন মুকেশ। এত শুনলে প্রাণ জুড়িয়ে যায় গানটার এই জায়গাটা। এক লাইন আমি বলছি, মেরা चना खा गया गोरे वो गोरे जो गिनती में है थोड़े फिर भी मारे हमको कोरे फिर भी मारे हमको कोरे। কত গানের ইনার মিনিংটা আমি যদি বুঝতে পারি, তখন বোঝা যাবে গানটাতে কত ডেপথ ছিল। মেরা চানা খা গায়ে গড়ে, আমাদের চানা গড়ে মানে ইংরেজরা খেয়ে গেছে, যে চানাটা অত্যন্ত কম ছিল, এই চানাটা খেয়েছে আমাদের, কিন্তু আমাদেরকে কোড়া মারছে, মানে আমাদেরকে চাবুক মারে কে, ব্রিটিশরা। এইরকম লাইনটা ছিল। এবং এর থেকেও বেশি আরও ইন্টারেস্টিং জায়গা যখন মোহাম্মদ রফির জায়গাটা। মোহাম্মদ রফি গানটাতে জান দিয়ে দিয়েছিলেন। আপনারা যদি এখনও শুনেন গানটা, দেখবেন মোহাম্মদ রফির লাইনটাও দুর্দান্ত ছিল, এবং গানটা সুপার ডুপার হিট হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত লোকেরা ওই গানটা অত্যন্ত ভালোবাসে। এই গানটার কথা বলতে গিয়ে নিতিন মুকেশ সাহেব একবার একটা ইন্টারভিউতে বা একটা পডকাস্টিংয়ে বলেছিলেন যে তখন মানে নিতিন মুকেশ অত্যন্ত নূতন ছিলেন, কারণ জাস্ট 1976 ওনার বাবার ডেথ হয়ে যায়। তার কিছুদিন এক দু বছর পরে এই সিনেমার গানটা ওনাকে গাওয়ার জন্য লক্ষ্মীকান্ত বেল অ্যাপ্রোচ করেন, এবং উনি যাদেরকে সম্মান করতেন, মানে যাদেরকে ভগবানের মতন পূজা করতেন, ওই সব সিঙ্গাররা এই গানটাতে কণ্ঠ দিচ্ছিলেন। মানে মোহাম্মদ রফি স্যার, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, ওনারা একসাথে, তখনকার দিনে একসাথে বসেই গান গাওয়া হতো, এখনের মতো না। তখনকার দিনে একই সঙ্গে রেকর্ডিং হতো, মিউজিশিয়ানরা মিউজিকও একসাথে দিতেন এবং লাইভ রেকর্ডিং হতো। তো যখন উনি গানটা গাচ্ছিলেন, তখন ওনার অত্যন্ত মানে অনেক ভুল হচ্ছিল। একটু পর ওনার গান গেতে পারছিলেন, কারণ অত্যন্ত নার্ভাস ছিলেন উনি। এত নার্ভাস ছিলেন যে উনি ভালো থেকে গান গাইতে পারছিলেন না। তখন লক্ষ্মীকান্ত প্যালাল একবার এসে ওনাকে বললেন যে, নিতিন, তোমার জায়গাটা আমরা পরে করে দেবো, তুমি পরে একা বসে তুমি গানটাকে গেয়ে নিও। তখন এই ইয়েটা ছিল যে পরে গানটাকে আলাদা করে গান গেয়ে গানটাকে এডিট করে ওই গানে লাগানো হয়ে যাবে যেহেতু। তো লক্ষ্মীকান্ত বললেন, তুমি নার্ভাস হো না, তোমার জায়গাটা আমরা পরে আলাদাভাবে তুমি গান গাবে, তারপর আমরা এটাকে এডিট করে লাগিয়ে দেব। তো তাই হলো। মুকেশ মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর ওনারা নিজের জায়গা গান গেয়ে চলে গেলেন, মানে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর চলে গেলেন।
কিন্তু মোহাম্মদ রফি সেটেই থেকে গেলেন, স্টুডিওতে থেকে গেলেন। মোহাম্মদ রফি বললেন যতক্ষণ পর্যন্ত না নিতেন এই গানটাকে কমপ্লিট করবে বা ভালোটিকে গান গাবে, ততক্ষণ পর্যন্ত আমি সেট থেকে বেরোবো না, আমি স্টুডিওতেই থাকবো, ওকে হৌসলা দিতে থাকবো। এবং সেটা দেখে নিতেন মুকেশ অত্যন্ত আনন্দিত হয় এবং তারপর উনি নির্ভয়ে গানটা রেকর্ডিং করেন। তারপর তো আপনারা জানেনই, গানটা শুনলে আপনারা বলতে পারবেন যে নিতেন মুকেশের আওয়াজটা কতটুকু মধুর ছিল। এই কথাটা উনি মোহাম্মদ রফির সম্বন্ধে বলতে গিয়ে একটা পডকাস্টে বলেছিলেন যে মোহাম্মদ রফি কত মহান গায়ক ছিলেন। মহান গায়ক শুধু না, মহান মনের মানুষ ছিলেন। ওনার বাবা মানে মুকেশ সাহাব এবং মোহাম্মদ রফি, ওনারা অত্যন্ত বন্ধু ছিলেন, একজনের আরেকজনকে অত্যন্ত ভালোবাসতেন। তাই মোহাম্মদ রফি নিতেন মুকেশকেও অত্যন্ত ভালোবাসতেন এবং তার জন্যই উনি সেটে বসেছিলেন যতক্ষণ পর্যন্ত না নিতেন মুকেশের গানটা শেষ হয়ে, মানে গানটা ভালোটিকে গায়, ততক্ষণ পর্যন্ত উনি সেটেই থাকলেন এবং এইভাবে এই গানটা প্রস্তুত হয়। এবং এই গানটাতে যখন মোহাম্মদ রফির আওয়াজটা যখন মোহাম্মদ রফি যে গিয়েছিলেন, সেই গানটা পর্দায় অ্যাক্টিং করেছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের লাইনটা একবার আমি বলে দিই, এই গানটা ছিল মোহাম্মদ রফির আওয়াজে। मेरा चना है अपनी मर्जी का भाई मर्जी का, मेरा चना है अपनी मर्जी का भाई मर्जी का। এইরকম গানটা ছিল। গানটা আজও শ্রোতারা অত্যন্ত ভালোবাসেন এবং আপনারা জানেনই 1981-এর সবচেয়ে বেশি হিট পড়া ছবিটা ছিল ক্রান্তি। ওই ক্রান্তি ছবিটা বাজেট ছিল অনলি 3 কোটি টাকা এবং সমগ্র ভারতবর্ষে 10 কোটি টাকা কামিয়েছিল। ওই সময় 10 কোটি অনেক বেশি ছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছিল 16 কোটি টাকা। এইভাবে ওই বছরের সবচেয়ে বেশি হিট নাম্বার 1 পজিশনে ছিল ক্রান্তি। তো বন্ধুগণ, আজ আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ আমাকে অনুমতি দিন। নমস্কার, খুদা হাফিজ, গুড নাইট।